অজানা আতঙ্ক। এখানে সবকিছু দেখা যায় না, কিছু অনুভব করতে হয়। আমাদের আজকের ভৌতিক নিবেদন, কামিনীর প্রতিশোধ। তুই তুই তো গান ভালোবাসিস, তাই না? আমি তো তোর মতোই একদিন গান গেয়েছিলাম। তোর মতোই একদিন গান গেয়েছিলাম। রক্তে, আগুনে, ঘৃণায় তুই তো ডেকেছিস আমার। এবার আমি গাইবো তোর আত্মা দিয়ে। আমি গাইবো তোর আত্মা দিয়ে। বিকেলের ধোঁয়াচ্ছন্ন আলোটা তখন ধীরে ধীরে গড়িয়ে পড়ছে মেদিনীপুরের এক বিস্তৃত রাজবাড়ির ভাঙা কার্নিশে। 5 বছর আগেও এখানে কেউ পা রাখত না। লোকমুখে রটেছিল, সন্ধে নামলেই কামিনী নামের এক মহিলা আসে, যার কণ্ঠে আছে গান আর চোখে লাল আগুনের শিখা। তবে সেদিন সন্ধ্যের আগেই ঢুকে পড়েছিল শহরের ডকুমেন্টারি টিমের 4 জন, রঞ্জন, রিমা, অনিক আর অভি। তারা শহুরে মিডিয়া কর্মী, অলৌকিক আর লোককথা নিয়েই কাজ করে তারা। সেদিন তারা এসেছিল রাজবাড়ির একটি ঘর খুঁজতে, যেটা একসময় বলা হতো কামিনীর কক্ষ। ঘরের দরজাটা ছিল সম্পূর্ণ খোলা। ভেতরে ঢুকতেই নাকে এলো এক ধরনের ভেজা আলতার গন্ধ আর গন্ধরাজ ফুলের সুবাস। ঘরের মাঝখানে একটা পুরনো আয়না, একপাশে ভাঙা হারমোনিয়াম আর মেঝের ওপর শুকিয়ে যাওয়া রক্তের ছোপ। ঠিক সেই সময় আয়নাটার সামনেটায় এক মুহূর্তের জন্য দেখা গেল একটা বিকৃত মুখ। মেয়েটির মুখ যেন পুড়ে গিয়েছিল আগুনে, কিন্তু তার চোখ দুটো এমন অদ্ভুত উজ্জ্বল ছিল যেন আগুনের চেয়েও বেশি ভয়ানক। অভি এই দেখে চিৎকার করে ওঠে সজোরে, কিন্তু বাকিরা তখনও কিছুই দেখেনি, যেন কিছুই খেয়াল করেনি। বাড়ির পুরনো দারোয়ান বুধু মাঝি যখন তাদের দেখল, তিনি বলল, আপনারা ভুল করছেন বাবু, ভুল করছেন। এখানে সন্ধ্যা পড়ে গেলে কামিনীর ঘরে কেউ ঢোকে না। ওই ঘরে একসময় সুরের দেবী ছিলেন, কিন্তু এখন ও মা নয়, ও এখন দেবী না হয়েও দেবী, এক পিশাচী বাবু, এক পিশাচিনী। আপনারা বড্ড ভুল করছেন বাবু, আপনারা চলে যান এখন থেকে, চলে যান। বুধু মাঝির জবানিতে উঠে এলো কামিনীর ইতিহাস। 1872 সালের কথা। কামিনী ছিল এই রাজবাড়ির রাজ গান্ধর্বী, সুরের জাদুকরী। রাজার দরবারে গান গেয়ে সে মন জয় করে নিয়েছিল সবার। রাজা তাকে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন, কিন্তু রানী তা সহ্য করেননি। একদিন রাজা দুর্ঘটনায় মারা গেলেন। এমনটা বলা হলেও অনেকে জানতো রানীর প্রহরীরা জ্যান্ত পুঁতে দিয়েছিল কামিনীকে, জ্যান্ত, আয়নার ঘরের মাটির নিচে। তখন থেকেই রটেছিল আয়নার ঘরে মাঝরাতে গান শোনা যায়, আর আয়নায় দেখা যায় কামিনীর অর্ধদগ্ধ পোড়া মুখ, যে প্রতিশোধ না নিয়ে কখনো মুক্তি পাবে না।
রাতে ক্যামেরা অন করে রেখেছিল রিমা। হঠাৎ এমন সময় হারমোনিয়াম থেকে একটা নিজে নিজেই বাজতে শুরু করলো, যেন কেউ বেজে চলেছে। আর সেই সুরের মাঝে ধীরে ধীরে ভেসে এলো এক নারী কণ্ঠ। তুই বেতার কথা বলিস, আমি তো গেছি রক্তে। তুই প্রেমের গল্প বলিস, আমি তো এসেছি মৃত্যুতে। তুই বেতার কথা বলিস, আমি তো গেছি রক্তে। তুই প্রেমের গল্প বলিস, আমি তো এসেছি মৃত্যুতে। রিমা তখন ঘরের কোণে দাঁড়িয়ে, গলা দিয়ে যেন তার আওয়াজ বেরোচ্ছে না। আয়নার মধ্যে দেখা যাচ্ছে কামিনী তাকে দেখছে অপলক দৃষ্টিতে, কিন্তু আয়নার বাইরের ঘরে কেউ নেই। অনেক ক্যামেরা হাতে ভয়ে কাঁপছে থরথর করে। তার চোখের সামনে আয়নার কাঁচ হঠাৎ ফেটে গেল, আর কামিনীর ছায়া সোজা এসে পড়ল রিমার ওপর। এক এক করে সবাইকে পেয়ে বসে কামিনীর ছায়া। অভি পাগলের মতো চিৎকার করতে করতে ছাদ থেকে ঝাঁপ দেয়। অনেক হারিয়ে যায় রাজবাড়ির পেছনের জঙ্গলে। পরে শুধু পাওয়া যায় একজোড়া ছিন্ন বিচ্ছিন্ন জুতো আর আলতায় ভেজা এক টুকরো ওড়না। শুধু রিমাই বেঁচে যায়। সে তখন মুখে কথা বলতে পারে না। তার চোয়াল যেন কেউ পাথর দিয়ে থেতলে দিয়েছে, কিন্তু সেই চোয়ালের ভেতর থেকে রোজ রাতে একটা গান বেরোয়, কামিনীর সেই গান। 5 বছর পর আবার লোকজন যেতে শুরু করেছে রাজবাড়িতে, কারণ এক নতুন ইউটিউব চ্যানেল বলেছে এই জায়গা নাকি নকল, কামিনীর কোনো অস্তিত্ব নেই এখানে, যত সব ভাওতা কথা। তারা ক্যামেরা নিয়ে ঢোকে সেই আয়নার ঘরে। তাদের ক্যামেরা ফুটেজে প্রথমে দেখা যায় ঘরে কেউ নেই, কিন্তু এরপর এক এক করে সেই গান, সেই আয়না আর একটার পর একটা রক্তাক্ত ছায়া ফুটে উঠতে থাকে। শেষ ক্লিপে শুধু একটা কণ্ঠ, আমি কামিনী, আমার সুর কেড়ে নিয়েছিস তোরা, এবার আমি তোদের আত্মা নিয়ে গান গাইব, আত্মা নিয়ে গান গাইব। তথাকথিত আধুনিকরা আজও মনে করে ভূত বলে কিছুই নেই, কিন্তু লেক টাউনের স্টুডিওতে যখন মাঝরাতে একটানা একটি ভয়ঙ্কর কণ্ঠস্বর বাজতে থাকে, তোরা আমার গান ভুলে গেছিস, আমি তোদের মনে রেখে দেব রক্তে, ছায়ায় আর আয়নার ভেতরে। তোরা আমার গান ভুলে গেছিস, আমি তোদের মনে রেখে দেব রক্তে, ছায়ায় আর আয়নার ভিতরে। তখন রিমা আর চিৎকার করতে পারে না, কারণ তার চোয়াল আজও শক্ত, কিন্তু কামিনীর গান আজও সে গেয়ে চলে। আয়নার পেছনে দাঁড়িয়ে, চোখে আগুন আর পায়ে আলতা মেখে। ভোরের আলো ফোটার অনেক আগে সৌনক হঠাৎ ঘুম ভেঙে উঠে বসে। ঘর জুড়ে এক ধরনের ঘন কুয়াশার আস্তরণ।
অথচ জানালাটা পুরোপুরি বন্ধ। বাতাসে ভেজা মাটি আর চন্দন মাখনের গন্ধ। ঠিক যেন কেউ শ্মশানের থেকে ফিরে এসেই শুয়ে আছে ঘরে। ঘড়ির কাঁটা তখন 3:12। সে আলো জ্বালাতেই দেখল আয়নার ঠিক সামনের চেয়ারটায় ভেজা চুল ছড়িয়ে বসে আছে এক নারী মূর্তি, পেছন ফিরে, যার সাদা শাড়িতে ঢাকা সর্বাঙ্গ, কাঁধে একটা লাল আঁচল, যেন ঘন্টাখানেক আগেই মৃত কেউ তার ঘরে ঢুকে বসে আছে। সৌনক ধীরে ধীরে পেছন থেকে কাছে গিয়ে বলে, কে কে আপনি? কে কে বসে আছে এখানে? কে আপনি? উত্তর দিন, উত্তর দিন আপনি। নারীটি তখনই ঘাড় ঘোরায় না, বরং আয়নার প্রতিফলনে ধীরে ধীরে তার মুখ দেখা যায়। কিন্তু সেই মুখে চোখ নেই, নাক নেই, শুধু অন্ধকার চোখ আর ফাঁকা গর্তের মতো খোলল, যেন কাঁচে প্রতিফলিত হয়েছে মৃত্যুর চেহারা। তারপর একটি শীতল ঠান্ডা বাতাস ঘরের দরজা ঠেলে ঢুকে পড়ে। নারীর মুখ থেকে ফিস ফিস আওয়াজ শোনা যায়, তুই তো কামিনীকে ডেকেছিলি, এবার এবার তুই আমার। আমি ফিরে এসেছি, তোর ডাকে আমি ফিরে এসেছি। সৌনকের শরীর তখন ধীরে ধীরে জমে যাচ্ছে, চলাফেরা বন্ধ, গলা দিয়ে এমনকি আওয়াজও বেরোচ্ছে না। তার মোবাইল ফোন নিজে নিজেই খুলে যায়। ইউটিউব থেকে চলতে থাকে সেই গান, সেই পুরনো ভাঙা সুর। জানি না কবে কোন রাতে তোমায় ডেকেছি না ধরে, জানি না কবে কোন রাতে তোমায় ডেকেছি নাম ধরে। সৌনক দেখল নারীর পায়ের নিচে লম্বা এক ছায়া তৈরি হয়েছে, যা ধীরে ধীরে তার গলার দিকেই বাড়ছে। ঘরের বাতি নিভে গিয়েছে, ঘড়ির কাঁটা যেন থমে গিয়েছে 3:12। আর সেই মুহূর্তেই সৌনক বুঝল সে কারোর খেলা নয়, একটা অভিশাপের মাঝখানে আটকে গেছে। চেয়ারে বসে থাকা সাদা শাড়ির নারীটা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, মাথার ঘোমটা নামিয়ে দেয়। সৌনক হতভম্ব হয়ে দেখল সেই মুখটা এক সময়কার কামিনী, কিন্তু তার চোখ দুটো নেই, খালি গভীর গর্ত। চোখের জায়গা থেকে যেন রক্ত ঝরে ঝরে পড়ছে, আর ঠোঁট দুটো ক্রমশ হাসিতে ফেটে পড়ছে, যেন তার ছেলের হাসি। তুই আমায় ভালোবেসে পালিয়ে গিয়েছিলি, তোর ভালোবাসা শুধু শরীর চেয়েছিল, মন তো দিয়েছিলি অন্য কাউকে, তাই না? আজ আমি তোর শরীর চাই না, তোর আত্মা চাই। জ্যান্ত তুই দেখবি আমি কিভাবে তোর শরীরটাকে খালি খরচ বানিয়ে রাখি। হঠাৎ রুমের মধ্যে চারিদিক দিয়ে শুরু হয় বিষাক্ত কোকিলের মতো একটানা হাসি। ঘরের দেওয়ালে ছায়া নড়তে থাকে, আয়নায় কামিনী প্রতিবিম্ব সরে যায়। এখন সেখানে সৌনকের মুখ, কিন্তু চোখ, নাক, মুখ সমস্ত কিছুই অদৃশ্য। সৌনক আর চিৎকার করতে পারে না, মুখ খুলে কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোয় না। হাত পা অবশ হয়ে আসে তার। আলমারির ফাঁক থেকে এক ফালি রক্তাক্ত ওড়না বেরিয়ে আসে, লম্বা হয়ে, যেন পেঁচিয়ে যায় তার গলায়। কামিনী ধীরে ধীরে এগিয়ে আসে আর বলে, তুই আমায় ডেকেছিলি গান গেয়ে, এখন আমি গান গাইব তোর গলায় বেঁধে, আমার সুরে, আমার সুরে।
সেই মুহূর্তে একটা বিকট চিৎকার ঘরে কেঁপে ওঠে। অতঃপর সকালে পাড়ার লোকজন চিৎকার শুনে ছুটে আসে সৌনকের ঘরের দিকে। এসে দেখে দরজা ভেতর থেকে বন্ধ, জানালার কাঁচ ভাঙা। তারপর পুলিশ আসে, দরজা ভেঙে দেখে ঘরের মধ্যিখানে সৌনকের মৃতদেহ ঝুলছে, জিভ ঠিকরে বেরিয়ে, চোখ ফাঁকা, আর তার মোবাইল ফোনে চলছিল সেই গান। জানি না কবে কোন রাতে তোমায় ডেকেছি নাম ধরে। ঘরের আয়নায় লেখা রক্তমাখা এক লাইন, এইবার আমার পালা শেষ, তোদের একজনেরও রেহাই নেই, একজনেরও রেহাই নেই। পরে জানা যায় যে এই পল্লী থেকে কামিনী ছিল, সেই জায়গাটির নামও নেই সরকারি মানচিত্রে। কামিনীর শরীর বেঁচে যাওয়া শুরু হয় 17 বছর বয়সে, আর মরার পরও তার আত্মা চায় প্রতিশোধ, চায় ফিরে পেতে তার অপূর্ণ প্রেম। একরাশ ঘৃণা আর হাহাকারে বাঁধা পড়া কামিনী ফিরে আসে, যে তাকে ডাকে তাঁরই গলা দিয়ে। তুমি যদি কামিনীকে ডেকে থাকো, তবে কান বন্ধ রেখো, আয়না ঢেকে রেখো সম্পূর্ণ, আর ঘড়ির দিকে খেয়াল রেখো, কারণ 3:12 হলেই হয়তো এবার তোমার পালা, হয়তোবা তোমারই পালা।